শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ যারা রয়েছে অনলাইনে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তো? বাহ, খুব ভালো। আমি শুরু করছি। আগের দিনের ক্লাসটা শেষ করব। আমরা আগের দিন পড়ছিলাম দ্য রাইজ অফ 16 মহাজনপদাস। টুডে আই উইল ডিসকাস দ্য রাইজ অফ মগধ। ফার্স্ট যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টি, অর্থাৎ প্রথম ঐতিহাসিক রাজবংশ, ফার্স্ট হিস্টোরিক্যাল ডাইনেস্টি। হরিয়াঙ্কা ডাইনেস্টি ফাউন্ডেড বাই বিম্বিসার। বিম্বিসার আর বিন্দুসার গুলোবে না, রাইট? বিম্বিসার, the first ruler of Haryanka dynasty, the first historical ruler of Magad. তার আগে হয়তো কেউ ছিল, কিন্তু তার কথা আমরা জানি না। সুতরাং আমরা শুরু করি এই বিম্বিসারকে দিয়ে। এবং হরিয়াঙ্কা ডাইনেস্টি, দ্য ফার্স্ট ডাইনেস্টি, ফলোড বাই শৈশুনাক ডাইনেস্টি, succeeded by the Nandos, and then came the Mauryas। অর্থাৎ এই চারটে বংশ আমরা আজকে পড়ব। তার মধ্যে এই চ্যাপ্টারটায় আছে প্রথম তিনটে ডাইনেস্টি, হরিয়াঙ্কা, শৈশুনাক এবং নন্দ ডাইনেস্টি। আমরা খুব বেশি হলে 20 to 30 মিনিটস সময় নেব এটাকে র্যাপ আপ করতে। একটা 5 মিনিটের বিরতি দিতে হবে, কারণ আমাদের ফাইলটা পাল্টাতে হবে। এবং তারপর আমরা চলে যাব মৌরিয়াতে। ক্লিয়ার? মৌরিয়ার জন্য যেহেতু একটা আলাদা ফাইল, সেই জন্য একটা 5 মিনিটের বিরতি আমাদের লাগবে জিনিসটাকে সেট আপ করতে। ওকে, সো লেটস স্টার্ট উইথ বিম্বিসার। দেখো, খুব বোঝার কিছু নেই। পরীক্ষার দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ, অ্যাজ ফার অ্যাজ এক্সামিনেশন ইজ কনসার্ন, বিম্বিসার ইজ অলসো নোন অ্যাজ শ্রেণিক অর সেনীয়। ক্লিয়ার? দ্য ফার্স্ট পাওয়ারফুল অ্যান্ড সিগনিফিকেন্ট রুলার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি। বলেই দিলাম। তাহলে আর একটা নাম কি? সৈনিক বা শ্রেণীয়, পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, একটা জিনিস আমায় বলো তো, যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কি পড়ানো হয়েছিল তোমাদের? একবার আমি জাস্ট আউট অফ দি কনটেক্সটই জিজ্ঞেস করছি, একটু বলো তো। না 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 না, আমি লাস্ট কি পড়িয়েছিলাম? মারাঠাটা পড়ানো হয়ে গেছিল। আচ্ছা, আর ইয়েগুলো হয়েছিল, রামমোহন বিদ্যাসাগর, এগুলো হয়নি? না, বেশ, ওকে। তো এটা জাস্ট জেনে নিলাম। আর কোনো ফাইল পেন্ডিং আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? আমি শুভাশিসকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। পেয়েছো? আচ্ছা। অনলাইনে যারা ক্লাস করেছো তারা পেয়েছো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, আশা করি পেয়েছো। হ্যাঁ, বেশ। আর আইএনএম এর চ্যাপ্টার যেটা দিয়েছিলাম সেটাও আশা করি পেয়েছো। বেশ, তাহলে আবার ফিরে আসি বিম্বিসার। তাহলে ফার্স্ট পয়েন্ট, আর ব্যাখ্যা করার কিছু নেই, চলে যাব সেকেন্ড পয়েন্টে। কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ। এটা কিন্তু যখন আমরা গৌতম বুদ্ধ পড়িয়েছি তখনই বলেছিলাম। He was contemporary of Gautam Buddha, and both Buddha Mahabir preached their doctrines during the reign of Bimbisar, and both died during the reign of Ajatashatru. এটা আমরা পরে আসবো। ক্লিয়ার? তারা দুজনেই অজাতশত্রুর রাজত্বকালে মারা যান। এনিওয়ে, বোথ ওয়ার কন্টেম্পোরারি। এবং যেটা বলা হচ্ছে যে বিম্বিসার স্বাভাবিকভাবেই এদের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। এনিওয়ে, the modern town Rajgir in the Patna district was built by Bimbisar. Rajgir অথবা রাজগৃহ অথবা গিরিব্রজ, surrounded by 5 hills. That is why রাজগৃহ or গিরিব্রজ was secure, and it was not easy to annex রাজগৃহ by the enemies, and that is why Magad was so powerful. মগধকে কেন পরাজিত করা বা মগধকে কেন অ্যানেক্স করা যেত না, মগধকে কেন হারানো যেত না, তার অন্যতম কারণ হচ্ছে যে ইটস ক্যাপিটাল রাজগৃহ or গিরিব্রজ ওয়াজ সিকিউরড, রাইট? ইভেন দেয়ার সেকেন্ড ক্যাপিটাল পাটলিপুত্র ওয়াজ অলসো ভেরি সিকিউরড, সারাউন্ডেড বাই রিভার্স, নদী দ্বারা ঘেরা। তাই দুটোর কোনোটাই কিন্তু খুব ইজি ছিল না টু অ্যানেক্স। ওকে, এগুলো আমি আগের দিন বলে দিয়েছি। হোয়াই মগধ বিকেম সো পাওয়ারফুল, why Magad was able to create an empire, others did not. Its able rulers
geographic position, resources, all these factors contributed or attributed to the rise of Magध. Okay, so its capital, very important, Giribrojo or Rajogriho. Rajogriho মানে রাজার থাকার জায়গা, রাজধানী, right? Built by Bimbishar, and he had named it Rajogriho, also known as Giribrojo or King's House. এবার কাকে কাকে পরাজিত করেছিলেন আমরা একটু দেখে নেব, জাস্ট পলিটিক্যাল হিস্ট্রি। ডিফিটেড অঙ্গ কিং ব্রহ্মদত্ত, গট ম্যারেড টু সেভারেল প্রিন্সেস। সো বেসিক্যালি হি ইন্ট্রোডিউসড ম্যাট্রিমোনিয়াল পলিসি, বিয়ে করে সাম্রাজ্য বিস্তার। যত এইরকমভাবে আমি বৈবাহিক সম্পর্ক স্থাপন করব, তত চারপাশের রাজ্যগুলো আমার হাতের মুঠোয় চলে আসবে। দিস ইজ কল্ড ম্যাট্রিমোনিয়াল পলিসি। And the Indian rulers generally followed this policy, this particular type of policy. You may call it an imperial policy. This is basically an imperial policy. তাহলে এখনো কিন্তু আমরা এই ধরনের বিয়ে দেখি। এখন অবশ্য এরকম 3-4টে বিয়ে করা সম্ভব না, কিন্তু দুটো পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে একটা বিবাহ, একটা তোমার সম্পর্ক তৈরি হওয়া, এটা কিন্তু আমরা দেখি। দুটো ব্যবসায়ী পরিবারের মধ্যেও এটা আমরা দেখি, বিজনেস ফ্যামিলির মধ্যেও এটা আমরা দেখি। যদি না ছেলেমেয়েরা নিজেরা লাভ অ্যাফেয়ার্স বা প্রেম করে ফেলে অলরেডি, নাহলে আমরা এই রকম জিনিস কিন্তু এখনো আজকাল এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়। এনিওয়ে, তখনকার দিনে এটা একটা অন্য কি বলবো সিগনিফিকেন্স ছিল। এবং not only Bimbisar, several other Indian rulers, Maharajas followed this policy. The Mughals followed this policy. Clear? The Mughals used to get married to the Rajput princess. We know that. So, let's see to whom Bimbisar got married. So, he got married to the princess of Koshal, যার নাম মহা কোশালা দেবী, sister of Koshalan ruler Prosenjit. লিচ্ছবি প্রিন্সেস চেল্লানা, বিদেহ প্রিন্সেস ভাসাভি, অ্যান্ড মদ্র প্রিন্সেস খেমা। সো হি গট ম্যারিড টু অ্যাটলিস্ট 4 প্রিন্সেস। অন্তত 4জন রাজকন্যাকে তিনি বিয়ে করেছিলেন, রাইট? হুইচ হেল্পড হিম ইন হিজ এক্সপ্যানশনিস্ট পলিসি, যেটা তার সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল। ওকে, আচ্ছা। আর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তার কোর্ট ফিজিশিয়ান জীবক প্রশ্ন আসে। কোর্ট ফিজিশিয়ান, তার আমরা যেটাকে এখন বলি ফ্যামিলি ডক্টর, সেই রকম শর্ট অফ ফ্যামিলি ডক্টর। হিজ কোর্ট ফিজিশিয়ান ওয়াজ জীবক, অ্যান্ড অ্যাকর্ডিং টু দীঘনিকায়, a famous Buddhist text, he was murdered by his own son অজাতশত্রু। তাহলে এই শুরু হলো আর একটা ট্র্যাডিশন। ক্লিয়ার? যে খুব কাছের সম্পর্ক, বাবা ভাই এটসেট্রা এটসেট্রা, ক্ষমতায় বসার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া। প্লট, কনস্পিরেসি, মার্ডার, অ্যাসাসিনেশন এটসেট্রা এটসেট্রা। তাহলে ক্ষমতা হচ্ছে এমনই একটা কিন্তু জিনিস, এটা মাথায় রাখবে, যে সেখানে বাবা ছেলে ইত্যাদি প্রভৃতি সম্পর্কগুলো দ্যাট সিম্পলি ডাজ নট ম্যাটার। ওকে, এবং এই জিনিস আমরা প্রচুর দেখেছি। আমরা আওরঙ্গজেবকে দেখেছি, হি কিল্ড হিজ ব্রাদার্স, imprisoned his father Shahjahan in the Agra fort. কিন্তু দেখো কি অদ্ভুত, আমরা গালাগালটা খালি মির্জাফরকে দিই। মির্জাফর ওয়াজ ডেফিনেটলি a conspirator and murderer. He murdered Siraj. I mean, নিজের হাতে হয়তো মারেননি, বাট তিনি তার ছেলেকে বলেছিলেন, he instructed his son to kill Siraj. কিন্তু দেখা যাচ্ছে যে মির্জাফর কিন্তু সিরাজের রক্তের সম্পর্কের কেউ নয়, নিজের ভাই কি এই জাতীয় কিন্তু কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা মির্জাফরকেই বেশি গালাগাল দিই। ট্রেটার, কনস্পিরেটর, বিশ্বাসঘাতক,
এই ধরনের কথাগুলো আমরা মির্জাফর সম্পর্কে বলি। কিন্তু ভারতবর্ষের ইতিহাস ঘাটলে এরকম আমরা হাজার হাজার মির্জাফর দেখতে পাবো, সেই হাজার হাজার ডক্টর হাজরার মতন, ঠিক আছে, মিলিয়নস অফ মির্জাফর, এরমভাবে বলতে পারি। হ্যাঁ, তা তো মির্জাফর নিজের পরিবারের কাউকে হত্যা করেনি, কিন্তু তা সত্ত্বেও আমরা মির্জাফরকেই এক টার্গেট করেছি। বাট রাইট ফ্রম ডে ওয়ান, দেখে নাও, হরিয়াঙ্কা ডাইনেস্টি, দ্য ফার্স্ট রুলার, দ্য ফাউন্ডার was killed by his own son, অজাতশত্রু। ওকে, আসলে ক্ষমতার কাছে সবকিছুই তুচ্ছ, ক্ষমতা এবং টাকা মাথায় রাখতে হবে, এই জিনিসের কাছে সবকিছুই তুচ্ছ। আসলে মির্জাফরের গল্পটা হয়ে গেছে যেহেতু তিনি ব্রিটিশদের সাহায্য নিয়েছিলেন, আর তারপর ভারতবর্ষে ব্রিটিশ শাসন দেখেছি প্রায় 200 বছর, এটাই হয়ে গেছে গন্ডগোলের জায়গা। কিন্তু মির্জাফর আর কি করে বুঝবেন যে ইংরেজরা এরকম কাণ্ড করবেন? ভারতবর্ষে কত বিদেশি জাতি এসেছে, তার পক্ষে তো এটা বোঝা সম্ভব ছিল না, কেউই তখন বুঝতে পারেনি। অ্যান্ড রিমেম্বার, মির্জাফর ওয়াজ নট দি অনলি কনস্পিরেটর, হি ওয়াজ ওয়ান অফ দি কনস্পিরেটর্স। দেয়ার ওয়ার মেনি হু ওয়ার এগেনস্ট সিরাজ অ্যান্ড হু জয়েন্ট দ্য কনস্পিরেসি, মেনি। সুতরাং সকলেই কিন্তু এক্ষেত্রে দোষী। এনিওয়ে, আমি মির্জাফরে যাব না, চলে আসবো এবার অজাতশত্রু। সো অজাতশত্রু কিল্ড হিজ ফাদার, ascended the throne around 492 BCE. তার আর একটা নাম কি? কুনিক, also known as Kunik, the greatest ruler of this dynasty, fortified Rajagriha to meet the threat of Avanti. So Avanti তার শত্রু, সেই জন্য তিনি কি করছেন? রাজগৃহকে ফোর্টিফাই করছেন, আরো সিকিউর করছেন। অ্যান্ড হি অলসো বিল্ট আ ফোর্ট অ্যাট পাটলিগ্রাম। পাটলিগ্রাম, যেটা পরে পাটলিপুত্র হবে, সেখানে তিনি একটা দুর্গ নির্মাণ করছেন। অর্থাৎ বেসিক্যালি রাজগৃহ একটা হিল স্টেশন, রাইট? রাজগীর একটা হিল স্টেশন, ফলে একটা প্লেন ল্যান্ডে, একটা সমতলে একটা রাজধানীর হয়তো দরকার ছিল, সেই জন্য তারা এটা করছে। এবং তিনি ডেফিনেটলি একজন দিগ্বিজয়ী বীর। হি অ্যানেক্সড বৈশালী উইথ দ্য হেল্প অফ এ ওয়ার ইঞ্জিন কল্ড মহাশিলাকণ্টক, হুইচ ওয়াজ ইউজ টু থ্রো স্টোনস লাইক ক্যাটাপাল্টস। তাহলে একটা এমন যন্ত্র যেটা দিয়ে পাথর ছোড়া হতো, বড় পাথরের টুকরো এইরকমভাবে ধরো ছুটছে প্রতিপক্ষের দিকে কন্টিনিউয়াস। তাহলে এইভাবে প্রতিপক্ষের সৈনিকদের কি করা হচ্ছে? ছত্রভঙ্গ করা দেয়া হচ্ছে। মহাশিলাকণ্টক, শিলা কথাটাই রয়েছে, ঠিক আছে? শিলা কণ্টক, মহাশিলা মানে বড় শিলা, বড় বড় পাথর ছোড়া হতো। হি অলসো পজেসড এ চ্যারিয়ট কল্ড রথ মুসল, আর একটা, তখনকার দিনে এগুলোই ব্রহ্মাস্ত্র, আর একটা খুব শক্তিশালী অস্ত্র, which a mace was attached, thus facilitating mass killings. অর্থাৎ কিছুই নয়, রথটার গায়ে বড় বড় শলাকার মতো রয়েছে, মেস, সেটা এখন ছুটে যাচ্ছে, তার ভেতরে এলে তোমার গলা কাটতে পারে, এখান থেকে কাটতে পারে, মানে আইদার তুমি মারা যাবে, নাহলে তুমি হেভিলি ইনজিওর্ড হবে, রাইট? তাহলে এই দুটো অস্ত্র তিনি ব্যবহার করতেন, মহাশিলাকণ্টক, রথমুসল, এগুলো জানা যাচ্ছে। Defeated Koshalan ruler Prosenjit and got married to his daughter Vajira. তাহলে দেখো, তার বাবাও কিন্তু কোশালের রাজকন্যা মহাকোশালা দেবীকে বিয়ে করেছিলেন। কিন্তু সমস্যাটা কি হলো? নিজের বাবাকে তো মেরেছেন, মানে কোশালের জামাই শেষ, তাহলে কোশাল চুপ করে থাকবে না। জিনিসটা কি হচ্ছে ভেবে দেখো। সুতরাং তাকে কোশালের বিরুদ্ধে কিন্তু লড়তে হচ্ছে, লড়েই তারপর কি করছে? কোশালের রাজকন্যাকে বিয়ে করে নিচ্ছে, ফলে আর কিছু করতে পারবে না, বা সেও জামাই হয়ে গেল, শত্রুতা শেষ সেখানেই। ক্লিয়ার? তাহলে এগেন ম্যাট্রিমোনিয়াল পলিসি আমরা এখানে দেখব। তাহলে ডিফিটেড কোশালান রুলার প্রসেনজিৎ অ্যান্ড ম্যারিড হিজ ডটার ভাজিরা। তার দুজন খুব বিখ্যাত ডিপ্লোম্যাট ছিলেন, একটু নামটা মনে রাখবে, যেটা এই পয়েন্টে রয়েছে, দেখো, সুনিধ অ্যান্ড ভাস্কর। এটা অ্যাকচুয়ালি VAR নয়, VAS হবে।
ভাস্কর, 8টা এখানে যোগ হয়ে গেছে, ভার্সাকারা নয় ভাস্কর। যাই হোক, এনিওয়ে, আর তার আমলে দুজনেই মারা যাচ্ছেন, সেটা আমি বলেছি, দেখে নাও। বোথ গৌতম বুদ্ধ and Mahavir died during their reign, during his reign. After the death of Gautam Buddha, first Buddhist conference or council known as Sangiti was held under the patronage of Ajatasattu. এটা তো আমি ডিটেলস পড়িয়ে দিয়েছি তোমাদের। বুদ্ধিজম যখন পড়েছো, the 4 famous Buddhist councils held in different places, in different times, patronized by different rulers. তার সিগনিফিকেন্স কি এগুলো সব বলা হয়ে গেছে, কাজে এগুলোর আর ফার্দার রিপিটেশনের কোনো প্রয়োজন নেই। নো ফার্দার রিপিটেশন রিকোয়ার্ড। অজাতশত্রুর পর এই বংশের যারা ছিলেন তারা খুব একটা সিগনিফিকেন্ট নয়, কিন্তু উদয়ভদ্র বা উদয়নের কথাটা আমাদের পড়তে হবে। অর্থাৎ অজাতশত্রু ওয়াজ সাকসিডেড বাই হিজ সান উদয়ন or উদয়ভদ্র, and it was also said that উদয়ভদ্র killed অজাতশত্রু। ক্লিয়ার? ইট ওয়াজ নট কনফার্মড। এটাকে আমরা কনফার্মড হয়তো বলতে পারবো না, যেমন অজাতশত্রু কনফার্ম তার বাবাকে মেরেছিলেন, বাট ইটস নট কনফার্ম দ্যাট উদয়ন কিল্ড হিজ ফাদার, বাট ইট ইজ সেড দ্যাট উদয়ন or উদয়ভদ্র কিল্ড হিজ ফাদার অজাতশত্রু to ascend the throne. And during his reign, পাটলিপুত্র became the capital of Magध. তার সময় এবার পাটলিপুত্র তৈরি হলো, পাটলিপুত্র হলো তার ক্যাপিটাল, মগধের ক্যাপিটাল হয়ে গেল পাটলিপুত্র। এরপর আমরা 3 জনের নাম পাই, দেখে নাও, অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক। নাগদশক দ্য লাস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। নাগদশককে হত্যা করছেন কে? তার মন্ত্রী শিশুনাগ। তাহলে রাজারা শুধু তাদের ছেলে বা আত্মীয় স্বজনের হাতেই খুন হতেন তা নয়, তিনি যখন দুর্বল হতেন তখন তার মন্ত্রী, সেনাপতি তারাও খুন করে। and that was the beginning, right? Shishunaga killed his master, his king, his ruler, Nagdashok. And who was Shishunaga? A minister of Nagdashok, right? এটা কিন্তু আমরা প্রচুরবার দেখেছি। আমরা মৌর্য বংশের ক্ষেত্রে দেখব, দ্য লাস্ট মৌরিয়ান রুলার বৃহদ্রথ ওয়াজ কিল্ড বাই হিজ কমান্ডার ইন চিফ, সেনাপতির হাতে খুন হয়েছিলেন, এটা আমরা জানি। ইভেন ইন মডার্ন ডেজ আমরা কি সেনা অভ্যুত্থান কিন্তু দেখি, তাই না? আমাদের আশেপাশের দেশেই রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা মিলিটারি আপসার্জ হচ্ছে, সেনা অভ্যুত্থান হচ্ছে। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সেনাবাহিনীর হাতে এই জিনিসটা আছে, বন্দুক, অস্ত্র, আগ্নেয়াস্ত্র। এখনকার দিনের শাসকরা তো নিজেরা যুদ্ধ করে না, ঠিক আছে? ধরো মিলিটারি চিফ, তিনি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মাথায় যদি ঠেকিয়ে দেয়, কি করবে? তাদের কাছে আর্মস আছে, তাদের কাছে ব্যাটালিয়ন আছে, ঠিক আছে? এই যে লাস্ট আমরা দেখছিলাম, মানে পাকিস্তানের খুব বিখ্যাত জেনারেল পারভেজ মুশারফ, জেনারেল, তার মাঝে মাঝে পাকিস্তানে কিন্তু সেনা অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশেও হয়েছে, পাকিস্তানেও হয়েছে, আরও অনেক দেশে হয়েছে, ইন্ডিয়াতে হয়নি কখনোই, কোনোদিন হওয়ার কোনো সম্ভাবনাও নেই, কারণ আমাদের সিস্টেমটাই সেভাবে তৈরি করা হয়েছে। এবং 1946, the year before independence, what happened in 1946? Exactly, নৌ বিদ্রোহ, Royal Indian Navy mutiny, that was condemned by Congress leaders, Gandhi, Nehru, Patel. Why? তার কারণটা হচ্ছে এইটা, ততদিন কিন্তু এটা ডিসাইডেড যে ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে, মোটামুটি মোরাললেস, কারণ 45-এ ওয়াভেল প্ল্যানেই সেটা পরিষ্কার হয়ে গেছিল যে ব্রিটিশরা বেশি দিন নেই। তখন হয়তো ঘোষণা হয়নি কবে যাবে, বাট মোরাললেস ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ব্রিটিশ উইল কুইট। ওকে, তাহলে এই অবস্থায় এই বিদ্রোহ স্বাভাবিকভাবে এরা খুব একটা ভালো চোখে নেয়নি। কেন? কারণ তাদের মনে হয়েছিল আজকে আমরা যদি এটাকে সাপোর্ট করি, স্বাধীনতার পর এরকম জিনিস হলে তখন তো কি হবে, স্বাধীন দেশের সরকারের বিরুদ্ধে। কাজে সেনা অভ্যুত্থানকে সাপোর্ট করলে তার বিপদ আছে। সো কংগ্রেস লিডার্স সাজেস্টেড টু সারেন্ডার, বলেছিল সারেন্ডার করো, শাস্তি যাতে কম হয় আমরা দেখব, কিন্তু আমরা এটাকে সমর্থন করছি। এটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম আছে,
যে এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দাবিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারগুলো এতটাও সহজ নয়, মাথায় রাখতে হবে। অনেক কিছু অঙ্ক কাজ করে একটা জিনিসকে সমর্থন করা বা না করার মধ্যে। তাহলে কেন তারা সমর্থন করেনি? কারণ তারা দেখছে যে দেশ স্বাধীন হতে চলেছে, এই সময় একটা ফালতু গোলযোগ পাকানো বা পরবর্তীকালে এরকম হলে কি হবে, তাই না? তো সেনা অভ্যুত্থান আমরা প্রচুর দেখেছি, সেনাপতি সরাসরি এসে ক্ষমতা দখল করেছে। তাহলে এখানে মন্ত্রী, মিনিস্টার শিশুনাগ দখল করছেন ক্ষমতা, এবং শুরু হচ্ছে সেকেন্ড ডাইনেস্টি, শৈশুনাগ ডাইনেস্টি, founded by Shishunag. তাহলে Shishunag was the ruler. The name of the dynasty is Shaishunag. এটা কিন্তু গুলবে না। Shishunag and Shaishunag. Shaishunag was the dynasty and Shishunag was the founder of this dynasty. So the Haryankas were replaced by the Shaishunags. এবং শেষ পর্যন্ত এই শৈশুনাগ ডাইনেস্টি কি করবে? অবন্তিকে ডিস্ট্রয় করবে and incorporated into Magadhan Empire. Shishunag defeated the Avanti king Pradot. অবন্তির রাজা প্রদ্যোত কিন্তু খুব বিখ্যাত একজন রাজা ছিলেন, তিনি তাকে হারিয়ে দিলেন। খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটা। Thus the 100-year-old rivalry between Avanti and Magad came to an end. He shifted Magadhan capital to Rajagriha. Vaishali was made second center of power, but it is gradually became the main center of power. তাই বৈশালী দখল করার পর বৈশালী কিছুদিনের জন্য মগধের ক্যাপিটাল হিসেবে কাজ করছিল, সেটা অবশ্য বেশি দিন নয়, কারণ লাস্ট রুলার অফ দিস ডাইনেস্টি, লাস্ট রুলার অফ শৈশুনাগ ডাইনেস্টি, কালাশোক, তিনি কি করলেন? পার্মানেন্টলি মানে পাটলিপুত্রকে মগধের ক্যাপিটালে পরিণত করলেন, পার্মানেন্টলি। পাটলিপুত্র became permanent capital of Magad since the days of Kalashok. কালাশোকের আমলে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট বৈশালী। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট বৈশালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকেই শুরু হলো বুদ্ধিজমের ডিভিশন, বিভাজন, ভাঙন, পড়িয়ে দিয়েছি অলরেডি। সো কালাশোক or কাকাবর্ণ ওয়াজ দি লাস্ট রুলার অফ শৈশুনাগ ডাইনেস্টি। খুব কিছু বলার মতন ঘটনা তার আমলে নেই, তিনি যে খুব শক্তিশালী রাজা ছিলেন এমনও নয়। দুটো কাজ আছে খালি, একটা, হি মেড পাটলিপুত্র দ্য পার্মানেন্ট ক্যাপিটাল অফ Magad and organized second Buddhist council at Vaishali. That's it. And he was succeeded by, killed by Mahapadmananda. So another conspiracy, another murder, and he was killed by Mahapadmananda. Who was Mahapadmananda? General, minister, relative? No. মহাপদ্মানন্দ এসব কিছুই নয়। মহাপদ্মানন্দ ছিলেন একজন বারবের, নাপিত, শূদ্র। মহাপদ্মানন্দ was probably the first Shudra king in India as far as recorded. যতটা রেকর্ড করা যাচ্ছে, আমরা যতটা জানতে পাচ্ছি, যে তিনি হচ্ছেন প্রথম শূদ্র রাজা, নাপিত্য, শূদ্র। ঠিক আছে? তাহলে মহাপদ্মানন্দ তিনি শূদ্র হলেও নিশ্চয়ই তার ক্ষমতা ছিল, এবং আরও নিশ্চয়ই তিনি একটা কনস্পিরেসি যখন অনেককে হাতে রেখেছেন, সেগুলো তার ডিটেলস জানা যাচ্ছে না, বাট হি কিল্ড কাকাবর্ণ আর কালাশোক, and thus Nanda dynasty founded, and the Nandas were basically Shudras, not Kshatriyas, not even Vaishyas, যেমন গুপ্ত রাজারা ছিলেন বৈশ্য। ঠিক আছে? আবার সাতবাহন রাজারা ছিলেন ব্রাহ্মণ, এরা কিন্তু শূদ্র, শূদ্র রাজা। তাহলে সেটাই দেখো লেখা রয়েছে, শূদ্র, বারবের বাই বার্থ। And he was known as নাপিত দাস, এই কারণে নাপিত দাস। এছাড়াও অনেকগুলো টাইটেল রয়েছে, একরাট, পরশুরাম টু, মহাপদ্মপতি, সর্বশত্রান্তক। পরশুরাম টু, পরশুরাম, definitely a Puranic character who defeated and killed several Kshatriya rulers. According to myth or according to Puran, Parashuram killed
several Kshatriya rulers. সেই জন্য তাকে তুলনা করা হচ্ছে পরশুরামের সঙ্গে। He was the second Parashuram. Because though he was a Shudra, he killed several Kshatriya rulers, founded the first Shudra dynasty, probably the first Shudra dynasty. And that is why he was called Napitadas as well as Parashuram too. It's very, very important. One of the powerful rulers of Magad, according to Hastigumpa or Hathigumpa inscription in Odisha, Kharvel, he conquered Kalinga and also annexed Koshal, which had rebelled against him. He is considered as the first historical emperor of North India, Mahapadmananda. So he basically annexed several kingdoms, territories, and thus Magadhan Empire was created. Now Magad should be called an empire, not a kingdom or territory or Mahajanpad. It extended to some extent, almost the entire northern peninsula, North India, came under his direct control or rule, and that is why he is called the first historical emperor of North India. And Magad, since the time of Mahapadmananda, should be called an empire. আর কিন্তু মগধকে আমরা ছোটখাটো রাজ্য মহাজনপদ বলবো না, বলবো এটা একটা সাম্রাজ্য, দ্য মগধান, দ্য গ্রেট মগধান এম্পায়ার, দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ দি সাবকন্টিনেন্ট। ওকে, সেটা মৌর্যরা আরও বাড়াবে। দ্য মৌরিয়াস বেসিক্যালি এক্সটেন্ডেড ফার্দার, বাট সেটা তো পরের ব্যাপার। কিন্তু এম্পায়ারটা ক্রিয়েট করলেন কিন্তু এই মহাপদ্মনন্দ। সো বেসিক্যালি হি ওয়াজ অ্যান ইম্পিরিয়ালিস্ট, extended his empire, and he was the first Magadhan ruler who annexed Kalinga. First Magadhan ruler. So basically Ashok reconquered Kalinga, right? Ashok কিন্তু কলিঙ্গ বেসিক্যালি পুনরুদ্ধার করেছেন। কলিঙ্গ অরিজিনালি দখল করেছিলেন নন্দরা। Why Kalinga was so important? Because Kalinga was the gateway of the Deccan, right? Kalinga was the gateway of the Deccan. Kalinga was the gateway of the Bay of Bengal as well. তাহলে পাটলিপুত্র থেকে যদি সমুদ্রকে অ্যাক্সেস করতে হয়, তাহলে উড়িষ্যার ভেতর দিয়ে তুমি ভাবো না, ম্যাপটা ভাবো, বিহার থেকে স্ট্রেট একটু কোণ করে নেমে এলে, দক্ষিণ পূর্ব দিকে একটু কোণ করে নেমে এলেই হচ্ছে কিন্তু সমুদ্র এবং উড়িষ্যার উপকূল। এখন তুই বলতেই পারো স্যার বাংলার মধ্যে দিয়েও তো আসা যায়, মানে গঙ্গা দিয়ে এলেই তো আমাদের মোহনায় পড়বে। ঘুরতে হবে থেকে বড় কথা হচ্ছে বাংলা খুব একটা তখনকার দিনে, হ্যাঁ মানে লোকজন চলাচলের উপর, মানে বসবাস বা চলাচলের খুব যে উপযুক্ত ছিল তা নয়। হ্যাঁ ঠিক আছে, খুব একটা উপযুক্ত ছিল না। বেশিটাই তো জলা জমি এখানে। এই যে দেখবো আমাদের এখানে কথা ওঠে জলা জমি বুঝিয়ে বুঝিয়ে সব নগরায়ন হচ্ছে, আর সেই জন্য এত জল জমে যাচ্ছে। বাংলা কিন্তু বেসিক্যালি জলা জমি। এই যে ধরো সল্টলেক সিটি পুরোটাই জলা জমি বুঝিয়ে হয়েছে কিন্তু। হ্যাঁ মানে আজকে আমি দেখতে পাচ্ছি এক হাঁটু জলে লোকজন রিল করছে সাঁতার কেটে। বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং হয়েছে, এক হাঁটু জল তো জমেই, এবারে বৃষ্টিটা বেশি হয়েছে বলে এক হাঁটুটা হয়তো আরেকটু বেড়ে গেছে কিছু কিছু জায়গায়। এবার লোকজন কি করছে, দেখুন কত জল জমেছে বলে এরম 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 করে সাঁতার কাটছে। বিজেপি নেতারাও সাঁতার কাটছে, এমনকি এক হাঁটুর থেকে অনেক কম এক গোড়ালি জলেও শুয়ে পড়ছে তারা। এই জিনিসটা হচ্ছে। তো ওয়াটার লগিং আমি জানি না, মানে দেখো আমি কোনো সরকারকে সাপোর্ট করছি না, কোনো পার্টিকেও সাপোর্ট করছি না। ওয়াটার লগিং তো আমিও ছোট বয়স থেকে দেখেছি, তোমরাও ছোট বয়স থেকে দেখেছি। এটার সঙ্গে সিপিএম বিজেপি তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বৃষ্টি হলে সারা পৃথিবীতে জল জমে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমাদের ডেভেলপমেন্টটা পুরোটাই হচ্ছে আনপ্ল্যান্ড। আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট হলে এরকম তো হবেই। তুমি জলাজমি যদি বুঝিয়ে দাও স্বাভাবিকভাবেই জল জমবে। জলাজমি মানে কি, সেটা জমিটা নিচু, লো ল্যান্ড, গড়িয়ে যেদিকে যাওয়ার কথা সেখানগুলো বুঝিয়ে তুমি যদি বাড়ি তৈরি করে দাও, তাহলে জিনিসটা কি হয়েছে, একদিকে গঙ্গা, যে কোনো নদীর ধারটা একটু উঁচু হয়, তারপরে তো স্লোপটা যত নদী থেকে তুমি ভেতরে যাবে তত সেই দিকে হবে। এটাই নিয়ম, ভূগোল তাই বলছে।
এইবার তুমি একদিকে কলকাতার একদিকে গঙ্গা, যত তুমি ভেতরে যাচ্ছ স্লোপটা এইরকম ভাবে হচ্ছে, হতে হতে যেখানে গিয়ে জলটা জলা জমিতে চলে যাবার কথা সেইখানটা আবার তুমি উঁচু করে ঘর বাড়ি করে দিয়েছো, ফলে কলকাতাটা কি হয়েছে বেসিক্যালি একটা গামলার মতন, কড়াইয়ের মতন হয়ে গেছে। সুতরাং সেখানে ওয়াটার লকিং হবে ডিউ টু আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আরবানাইজেশন। আমি যে জায়গায় থাকি উত্তরপাড়া, ক্লিয়ার? আমি যে জায়গাটায় থাকি উত্তরপাড়া, আমার অরিজিনাল বাড়ি ছিল একদম গঙ্গার ধারে উত্তরপাড়া। কোনোদিন সেখানে জল জমতো না, এখনো জমে না। গঙ্গার ধারের জনপদে কিন্তু কোথাও জল জমে না। একটু ভেতরে ঢুকে 400, 500, 600 মিটার ভেতরে ঢুকলে জলটা জমতে শুরু করে, এবং সে এমন জল জমা বৃষ্টি থামার 4 দিন পরেও জল নামছে না উত্তরপাড়াতে। উত্তরপাড়ার কিছু কিছু ওয়ার্ডের বাসিন্দারা ব্যানার টাঙিয়েছে, ঠিক আছে, দুয়ারে জমা জল, ব্যানার করে টাঙিয়ে দিয়েছে। এমন প্যাথেটিক অবস্থা, 3-4 দিন পরেও জল নামছে না বৃষ্টি থেমে যাবার। কেন হয়েছে? তার কারণ রেল লাইনের পশ্চিম দিকটা পুরোটা ছিল জলাজমি, পুরোটা বুঝিয়ে বুঝিয়ে শহর সেখানে বেড়েছে এবং হয়েছে হিন্দুস্তান মোটরসের কারখানা আজ থেকে 70 বছর আগে। সেই হিন্দুস্তান মোটরসের কারখানা যতটা জমি ছিল, কারখানা তার একটা ছোট অংশ ছিল, বাকিটা কিন্তু ওই নিচু জমিই ছিল, সেখানেই জলগুলো বেরোতো। এখন হিন্দ মোটর কারখানা কি উঠে গেছে, এবার সেখানে হচ্ছে কি রিয়েল এস্টেট, এবং কিছুটা জায়গা নিয়ে নিয়েছে টিটাগড় রেলওয়ে ওয়ার্কশপ, বাকি জায়গা যেগুলো ফাঁকা পড়েছিল সেখানে হচ্ছে রিয়েল এস্টেট। তোমরা যদি কখনো হিন্দ মোটর থেকে কোন্নগর যাও বাই ট্রেন, যদি তোমরা পশ্চিম দিকটায় তাকাও, অর্থাৎ যেদিকে ট্রেনটা মুভ করছে সেই দিকে দাঁড়িয়ে যদি বাঁ দিকটা দেখো ট্রেনে, দেখবে পুরো জলাজমি, এখনো কিন্তু জলাজমি, তার মধ্যখান থেকে হাই রাইজ উঠে গেছে, ঠিক আছে। শ্রীরাম এস্টেট, তোমার, হ্যাঁ ঠিকই বলছি, শ্রীরাম বিশাল বড় প্রজেক্ট। এটা তৃণমূল আটকে দিয়েছিল 2006 সালে, 5-6 সালে, ঠিক আছে। জলাজমি বাঁচাও কমিটি, যখন সিঙ্গুর নন্দীগ্রাম হচ্ছে তখন এখানে একটা জলাজমি বাঁচাও কমিটি হয়েছিল, আটকে দিয়েছিল। তারপর ক্ষমতা এসছে, তারা সুন্দর করে কি খেয়ে কি করেছে সে তোমরা সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই। তো সেটা হয়ে গেল। আমি নিজে ভুক্তভোগী, আমার পাড়ায় জল জমতো না 5-6 বছর আগে, 7 বছর আগে, এখন জমে যাচ্ছে, কারণ সব জমিগুলো বুঝে যাচ্ছে জলটা বেরোতে পারছে না। সেম প্রবলেম। তাহলে বাংলা বেসিক্যালি জলাজমিতে ভর্তি ছিল, সেগুলোকে আমরা বুঝিয়ে বুঝিয়ে আজকে বসবাসযোগ্য করে ফেলেছি। তাহলে বাংলায় জল জমার সমস্যা থাকবে, সব শহরে থাকবে, এটা থেকে তুমি বাঁচতে পারবে না, যতই তুমি পাম্প করে বের করো আর যাই করো। বৃষ্টিটা হলে ফর টাইম বিং জল জমবেই, ঠিক আছে। তো সেই কারণে বাংলা দেখো, মগধ থেকে তো বাংলা, পাটলিপুত্র থেকে বাংলা তো খুব দূরে নয়, অঙ্গ একদম প্রায় বেঙ্গল বর্ডার, কিন্তু বেঙ্গলের ভেতরে কিন্তু দেখো কোনো মহাজন পদ নেই, বা সেখানে কিন্তু অন্তত এরিয়ান কালচার সিভিলাইজেশনের ল্যাডসটা, তার টেলটা অনেক পড়ে গেছে। কারণ বাংলা কিন্তু খুব একটা ভালো জায়গা ছিল না, জলাজমিতে ভর্তি, প্রচুর নদী, গঙ্গার নিম্ন প্রবাহ ভেবে দেখো, প্রচুর নদী, ট্রিবিউটারি, কন্ট্রিবিউটারি ইত্যাদি রয়েছে, লো ল্যান্ড, আর জল যেখানেই থাকবে সেখানেই মশা আর কলেরা, টাইফয়েড, ডেঙ্গি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওয়েদার কি খুব একটা ভালো না আমাদের এখানে, কথায় কথায় আমরা দেখবে নানান ভাইরাল ফিভারের রুগী, সর্দি কাশি হচ্ছে, ওকে। সেই জন্য বাংলাকে দিয়ে হিসাব করলে চলবে না। পাটলিপুত্র থেকে একটু যদি আমরা সরাসরি দক্ষিণ বা হালকা দক্ষিণ পূর্ব দিক ঘেঁষে যদি নেমে আসি, তাহলেই উড়িষ্যার কোস্ট, এবং সেখান দিয়ে তুমি কিন্তু কি নৌকো বা জাহাজ চালিয়ে সাউথ ইন্ডিয়ায় নেমে যেতে পারো। তুমি যদি ফার এখানে যেতে যাও, ধরো তামিলনাড়ু করমণ্ডল উপকূল, তাহলে কি করতে হবে, বালাসোর বা ওই চত্বর থেকে কলিঙ্গ, ওই চত্বর থেকে তুমি যদি সরাসরি নাবো, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। মানে আমাদের জিনিসটা তো এই রকম, ঠিক আছে। আমি আর একটু ভালো করে দেখাই, এরম ভাবে না দেখিয়ে ম্যাপটাই খুলে দেখাই, ম্যাপটা রয়েছে তো, আঁকিবুকির দরকারটা কি, দেখো ভালো করে দেখে নাও। এই হচ্ছে মগধ, এই হচ্ছে মগধ। এবার এইখান থেকে দেখো স্ট্রেট নেমে এলেই হচ্ছে কলিঙ্গ, দেখতে পাচ্ছ এই কলিঙ্গ বলে লেখা রয়েছে।
আর এই হচ্ছে বঙ্গ। তাহলে কোনটা সুবিধা? এইটাতেই সুবিধে। এইবার দেখে এইখান থেকে আমি যদি স্ট্রেট নামি, এখানে আর ম্যাপটা পুরোটা কন্টিনিউয়েশন নেই, যে এই যে কার্ভটা, অর্থাৎ এই যে জিনিসটা প্রথমে এইরকম তারপরে এইরকম, এই তো ইন্ডিয়া। তাহলে এইখান থেকে এখান থেকে স্ট্রেট গেলে কিন্তু তামিলনাড়ু। সো বেসিক্যালি কলিঙ্গ, ভালো করে এবার ভেবে দেখো, কলিঙ্গ ওয়াজ দি গেটওয়ে অফ, আমি ভালো করে মুছে দিলাম, আরেকবার জিনিসটা দেখে নাও। কলিঙ্গ ওয়াজ দি গেটওয়ে অফ দি ডেকান। কারণ এই ধার দিয়ে স্থলপথে যাওয়াটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট, তখনকার দিনে রাস্তাঘাট ছিল না, কিছু না। সো রাদার ইট ওয়াজ ভেরি ইজি টু অ্যাপ্রোচ ডেকান বাই সি। কলিঙ্গ এইখান থেকে আমি যদি, এই পয়েন্টটা থেকে আমি যদি নৌকো চালিয়ে দিই এবং স্ট্রেট যদি দক্ষিণ পশ্চিম দিকে নৌকোটা চালাই, একদম আজকের যেটা তামিলনাড়ু সেইখানে গিয়ে কিন্তু ধাক্কা মারবো, করমণ্ডল কোস্টে গিয়ে কিন্তু আমরা ধাক্কা মারবো। এটা হচ্ছে কিন্তু সুবিধে। এবং রাস্তাও খানিকটা বাঁচছে, এইখান দিয়ে তো ঘুর রাস্তা হচ্ছে, আমি যদি স্ট্রেট এইরকম ভাবে যাই রাস্তাও বাঁচছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি কলিঙ্গের গল্পটা। হোয়াই কলিঙ্গ ওয়াজ সো ইম্পর্টেন্ট? বিকজ কলিঙ্গ ওয়াজ দি গেটওয়ে অফ দি ডেকান। ক্লিয়ার? এবং এই কারণেই কলিঙ্গ দখল করেছিলেন নন্দরা, বা সেটা হাতছাড়া হবার পর অশোক আবার সেটাকে রিকঙ্কার করেন। মাথায় রাখবে নন্দরা ছিলেন জৈন, দেখতে পাচ্ছ মহাপদ্মনন্দ, ধননন্দ দুজনেই ছিলেন জৈন। এবার আমরা একটুখানি ধননন্দে আসি, দ্য লাস্ট নন্দ রুলার। লাস্ট বাট নট দ্য লিস্ট, হি ওয়াজ পাওয়ারফুল অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ আ টাইরেন্ট। তিনি কিন্তু অত্যাচারী রাজা ছিলেন। ঠিক আছে, এবং তার সময় আলেকজান্ডার ভারতে আসছেন, দ্য গ্রেট ম্যাসিডোনিয়ান রুলার। সো ধননন্দ was mentioned by the Greek scholars. গ্রিকরা তাকে বলেছে জ্যান্দ্রামেস বা অ্যাগ্রামেস, দ্য লাস্ট নন্দ রুলার। এবং তার সময় দেখো এই যে পয়েন্টটা, আলেকজান্ডার ইনভেডেড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ডিউরিং হিজ রেইন অ্যারাউন্ড 327 BCE and annexed the northwestern territories. Except Purus who fought the famous battle of Hydaspes, বা যেটাকে আমরা বলি ঝিলামের যুদ্ধ, in 326 on the banks of the river Jhilam with Alexander, all other kings more or less surrendered. Purus was defeated but earned respect and praise from Alexander. আমরা প্রত্যেকেই জানি পুরু লড়াই করে হেরে গিয়েছিলেন, কিন্তু আলেকজান্ডার তাকে সম্মান জানিয়েছিলেন তার লড়াইটাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রকৃত যোদ্ধা বলো বা আজকের দিনে খেলোয়াড় আমরা যে খেলতে দেখি তাদের কিন্তু চরিত্র। অর্থাৎ যখন খুব প্রতিপক্ষ লড়াই করে হারে, যে জেতে সে কিন্তু সেটা অ্যাকনলেজ করে। একদম ঠিক আছে, তাহলে পুরু খুব গুরুত্বপূর্ণ যিনি লড়াই করছেন, ব্যাটল অফ হিদাসপিস, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আলেকজান্ডার নর্থ ওয়েস্টার্ন কিংডমগুলোকে দখল করার পর, আফটার অ্যানেক্সিং দ্য নর্থ ওয়েস্টার্ন কিংডমস, হি ওয়ান্টেড টু পেনিট্রেট দ্য কিংডম অফ মগধ, বাট হিজ সোলজার্স মিউটিনিড অ্যান্ড রিফিউজ টু মুভ ফার্দার। ম্যাসিডোনিয়া থেকে যুদ্ধ করতে করতে এত দূর এসছে, আর সৈনিকরা এগোতে চাইছে না, দে আর টায়ার্ড, এবং তারা চাইছে বাড়ি ফিরতে। আর তারা শুনেছে যে মগধ অনেক বড় শক্তি, মগধকে হারানো অত সহজ নয়। মগধ ওয়াজ পাওয়ারফুল, আ হিউজ কিংডম। মগধ কিন্তু ওই নর্থ ইস্টের মতন ছোট ছোট টেরিটরি নয়, ছোট টেরিটরি না। সুতরাং মগধকে আক্রমণ না করেই আলেকজান্ডার ফিরতে বাধ্য হলেন। ফেরার পথে ব্যাবিলনে তিনি মারা যাচ্ছেন আনফর্চুনেটলি, এবং এখানকার দায়িত্ব কার হাতে দিয়ে যাচ্ছেন? সেলুকাস নিকাটর। ঠিক আছে, সেলুকাস নিকাটরের হাতে দায়িত্বটা দিয়ে চলে যাচ্ছে। সো হি হ্যাড টু রিট্রিট। আফটার স্পেন্ডিং 19 months, আলেকজান্ডার লেফট ইন্ডিয়া ইন 325 BCE। এটা প্রশ্ন আসতো, আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? 19 মাস, 1.5 বছর। আর তারপরের বছরই ধননন্দ মারা যাচ্ছেন একটা সিভিল মিউটিনির পর। একটা গৃহযুদ্ধ হয়েছিল, কারণ তার অমাত্য কৌটিল্য তাকে পছন্দ করতেন। তিনি জনৈক চন্দ্রগুপ্ত মৌর্যকে সামনে রেখে একটা কি, আবার সেই দেখো চক্রান্ত, আবার চক্রান্ত, একটা লড়াই। শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়ে দিচ্ছেন ধননন্দকে, ধননন্দ মারা যাচ্ছেন, শুরু হয়ে গেল মৌর্য ডাইনেস্টি।
এইভাবে আলেকজান্ডার যে বছর ভারত ছেড়ে চলে যাচ্ছেন তার পরের বছর আমরা দেখতে পাচ্ছি ধননন্দও কিন্তু ওভারথ্রোন হচ্ছেন। হি ওয়াজ কিল্ড অ্যান্ড ওভারথ্রোন বাই চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট ruling dynasties of Magad from Bimbishar to Dhanananda, which is very important as far as examination is concerned. এখান থেকে কি কি প্রশ্ন আসে আমি বলে দিলাম, সো এগুলো একটু মাথায় রাখবে। এবার একটা ছোট্ট 5 মিনিটের বিরতি আমি নেব, কারণ আমাকে এবার এই ফাইলটা চেঞ্জ করতে হবে। এটা এই পর্যন্তই পড়াচ্ছি। যখন আগে মগধের অন্তত ফার্স্ট যে এপিসোডটা শেষ করি, মৌর্য না পড়ালে মগধ তো শেষ হবে না। মৌর্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আরও বেশি সময় লাগবে খানিকটা পড়াতে, এত ছোট নয়। যদিও আমরা পড়াবো মূলত 3 জনের কথা, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার অ্যান্ড অশোক, কিন্তু ইট উইল টেক সাম টাইম। সেই কারণে একটা আলাদা চ্যাপ্টার সেখানে করা আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা নেই, এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট 7 মিনিটের মধ্যে। সো যারা অনলাইন ক্লাস করছো তারা থাকো। আমরা মানে আমি ফিরছি এই চ্যাপ্টারটা মানে এই ফাইলটা বদলে ঠিক 5-7 মিনিটে। ওকে, সুভাষিসকে ডাকো।